হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি অম্বিকা দত্ত তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে বাংলাদেশের অর্থনীতি এর বাকি অংশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকের এপিসোড। বন্ধুরা, এখন আমরা বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ নিয়ে আলোচনা করব। পৃথিবীর অনেক দেশের মতো আমাদের অর্থনীতিরও প্রধান খাতগুলো হলো কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও সেবা খাত। এছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের প্রেরিত অর্থ একটা বড় ভূমিকা রাখে। প্রথমেই আছে কৃষি। প্রাচীনকাল থেকেই এদেশের অর্থনীতিতে কৃষি মুখ্য ভূমিকা পালন করে আসছে। বর্তমানেও এদেশের বেশিরভাগ মানুষ জীবিকার জন্য কৃষির ওপর নির্ভরশীল। ধান, পাট, চা, ডাল, রবি শস্য, শাকসবজি ও ফলমূল উৎপাদন, বনজ সম্পদ, পশুপালন ও মৎস্য চাষকে কৃষি খাতের মধ্যে ধরা হয়। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ তথ্য জানা প্রয়োজন। তা হলো আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান প্রায় 20%। ভাবা যায়? বন্ধুরা, এর পরেই রয়েছে শিল্প। কারখানায় উৎপাদিত সামগ্রী, বিদ্যুৎ, গ্যাস, খনিজ সম্পদ, দালান কোঠা বা অবকাঠামো নির্মাণ এই খাতের অন্তর্ভুক্ত। বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প সামগ্রী হল পাট ও চামড়াজাত দ্রব্য, সুতা ও কাপড়। এছাড়াও রয়েছে কাগজের কল, পোশাক শিল্প, আসবাবপত্র তৈরির কারখানা, চিনি কল ও অন্যান্য প্রক্রিয়াজাতকৃত খাদ্য শিল্প, পেট্রোল ও রাসায়নিক দ্রব্য উৎপাদন শিল্প, ঔষধ শিল্প ইত্যাদি। যে দেশ যত উন্নত, তার অর্থনীতিতে শিল্প খাতের ভূমিকা তত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এখন জানব ব্যবসা বাণিজ্য সম্পর্কে। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য আমাদের অর্থনীতির একটি প্রধান খাত। অভ্যন্তরীণ বাণিজ্য বলতে কি বোঝায়? প্রথমেই আমাদের তা জানতে হবে। অভ্যন্তরীণ বাণিজ্য বলতে সাধারণত দেশের ভেতরে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে জিনিসপত্র কেনা বেচাকে বোঝায়। দেশের অর্থনীতিকে সচল রাখতে এই অভ্যন্তরীণ বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আমরা যেমন কিছু পণ্য বিদেশ থেকে আমদানি করি, তেমনি যেসব পণ্য আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হয় তার একটি অংশ বিদেশে রপ্তানিও করি। এভাবে রপ্তানিকৃত পণ্য থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে। একদম শেষে রয়েছে সেবা খাত। যে কোনো দেশের অর্থনীতিতে সেবা খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক, বীমা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এগুলো হলো সেবা খাতের উদাহরণ। সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগেই এই খাতটি পরিচালিত হয়। যে দেশ যত উন্নত এবং জনগণের কল্যাণে যত বেশি গুরুত্ব দেয়, সেখানে এই সেবা খাতটি ততই শক্তিশালী। বন্ধুরা, এখন আমরা অর্থনৈতিক খাতসমূহের অবদান সম্পর্কে জানব। আধুনিক রাষ্ট্রে কৃষি, শিল্প, ব্যবসা ও সেবা এই খাতগুলোর কোনোটির গুরুত্ব অন্যটির চেয়ে কম নয়। কৃষি খাত দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার পাশাপাশি শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ করে। শিল্প খাত খাদ্য, বস্ত্র, ঔষধ, আবাসন প্রভৃতি চাহিদা মেটানো ছাড়াও নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। ব্যবসা খাত অভ্যন্তরীণ বাজারে পণ্য সামগ্রীকে সহজলভ্য করার পাশাপাশি বিদেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করে। সেবা খাত দেশের মানুষের জীবনমানের উন্নতির জন্য কাজ করে। আজকের বিশ্বে শিল্পোন্নয়ন ব্যাপারটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হলেও কৃষি খাতকে উপেক্ষা করার সুযোগ নেই। বর্তমানে খুব প্রয়োজনের সময়ও
বিশ্ববাজার থেকে খাদ্যশস্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। বন্ধুরা, খাদ্যশস্যের দামও খুব চড়া। এই অবস্থায় আমাদের মতো দেশগুলোর জন্য খাদ্যে স্বনির্ভর হওয়া ছাড়া উপায় নেই। তার জন্য আমাদেরকে শিল্পোন্নয়নের পাশাপাশি কৃষি খাতকে গুরুত্ব দিতে হবে। উন্নত কৃষি যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, সার ও কীটনাশক ব্যবহার করে আমরা কৃষি উৎপাদনকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারি। সরকারও কৃষকদের ভর্তুকি মূল্যে সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করছে। দেশের শিল্পের উন্নতি ঘটিয়ে এসব কৃষি উপকরণ আমরা সহজেই উৎপাদন করতে পারি। দেশের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির দ্বারা মানুষের জীবনযাত্রা ও সচেতনতার মান বাড়িয়ে তুলতে পারলে জাতীয় অর্থনীতিতেও তার প্রভাব পড়বে। দক্ষ জনশক্তির অভাব পূরণ হবে। জনসংখ্যাকে প্রকৃত জনসম্পদে পরিণত করা যাবে। বর্তমানে আমাদের দেশের লাখ লাখ লোক মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর নানা অঞ্চলে চাকরি, এমনকি ব্যবসা বাণিজ্যও করছে। উপার্জিত অর্থ নিয়মিত দেশে পাঠাচ্ছে। প্রবাসীদের পাঠানো এই অর্থ কেবল তাদের পরিবার পরিজনেরাই ভোগ করছে না, আমাদের জাতীয় অর্থনীতির উন্নয়নেও বিরাট অবদান রাখছে। বন্ধুরা, এখন আমরা জানব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে। তোমরা নিশ্চয়ই জানো, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। স্বাধীনতার পর থেকে অর্থনীতির নানা ক্ষেত্রে আমরা যথেষ্ট উন্নতি করেছি, কিন্তু পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেরও উন্নয়নের পথে কতগুলো বাধা বা সমস্যা রয়েছে। এই যেমন জনগণের দারিদ্র্য ও শিক্ষার অভাব। অন্যদিকে উন্নয়নের জন্য বাংলাদেশের চমৎকার সম্ভাবনাও রয়েছে, যার মধ্যে প্রধান হলো বাংলাদেশের বিরাট জনশক্তি ও উর্বর ভূমি। উন্নয়নের পথে আমাদের সমস্যাগুলোকে সঠিকভাবে চিনে তার সমাধান করতে হবে। সেই সঙ্গে আমাদের সম্ভাবনাগুলোকে পুরোপুরি কাজে লাগাতে হবে। আর তাহলেই কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ বিশ্বের মধ্য আয়ের দেশগুলোর একটিতে পরিণত হবে। কোনো খনিজ বা প্রাকৃতিক সম্পদ ছাড়াও কেবল সুষ্ঠু পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের দ্বারা পৃথিবীর বেশ কয়েকটি দেশ উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে, যেমন জাপান, সিঙ্গাপুর। সেদিক থেকে আমরা অনেক ভাগ্যবান। আমাদের মাটি, পানি ও বিরাট জনশক্তি উন্নয়নের পথে একটি বড় সহায়। আমাদের দেশের মানুষ পরিশ্রমী। আমাদের দেশের প্রবাসী শ্রমিকেরা বিদেশের মাটিতে তার প্রমাণ দিচ্ছে। গার্মেন্টস বা পোশাক শিল্পে বাংলাদেশ যে সাফল্যের পরিচয় দিয়েছে, তাও উন্নয়নের পথে আমাদের উজ্জ্বল সম্ভাবনাগুলোকে তুলে ধরছে। বন্ধুরা, উন্নয়নের পথগুলো কি কি? চলো এবার তা জেনে নেই। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হলে তার জন্য দরকার শিক্ষা ও উপযুক্ত প্রশিক্ষণ। বিশাল জনসংখ্যার দেশ আমাদের বাংলাদেশ, কিন্তু উন্নত দেশগুলোর তুলনায় দেশের শিক্ষার হার কম। শিক্ষার অভাবে আমাদের দেশের অনেক মানুষ সিদ্ধান্ত গ্রহণে অক্ষম। দেশের মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে আমরা তাদের জীবনমান বৃদ্ধির পাশাপাশি উন্নয়নের ব্যাপারে আগ্রহী ও সচেতন করে তুলতে পারি। সেই সঙ্গে উপযুক্ত শিক্ষার মাধ্যমে দেশের বিরাট জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি। বন্ধুরা, এরপর রয়েছে কৃষির উন্নতি। গ্রাম প্রধান বাংলাদেশে কৃষি এখনও উন্নয়নের প্রধান খাত। আধুনিক যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং সেচ সুবিধা সম্প্রসারণের দ্বারা আমরা আমাদের কৃষি উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে পারি। এতে আমাদের গ্রামের মানুষের জীবনমানের উন্নতি ঘটবে ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে। প্রাকৃতিক সম্পদের ব্যবহার। কয়লা, গ্যাস, তেল প্রভৃতি যেসব প্রাকৃতিক সম্পদ এখনও আমাদের দেশে অব্যবহৃত রয়েছে, সেগুলো উত্তোলন ও ব্যবহার করতে হবে। এতে আমাদের দেশের শিল্পোন্নয়নের গতি বাড়বে। শিল্পের প্রসার। গার্মেন্টস, ঔষধ, সিমেন্ট,
সিরামিক সহ দেশের সম্ভাবনাময় শিল্প খাতকে সম্প্রসারণ করতে হবে, যাতে দেশের চাহিদা মিটিয়ে এসব পণ্য আমরা আরও অধিক পরিমাণে বিদেশে রপ্তানি করতে পারি। তাতে আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বাড়বে ও অর্থনীতি শক্তিশালী হবে। বন্ধুরা, এরপর রয়েছে অবকাঠামো নির্মাণ। সড়ক, রেল, সেতু এবং পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি বা সম্প্রসারণ করতে হবে। তা না হলে শিল্প বা কৃষি, ব্যবসা বা বাণিজ্য কোনো ক্ষেত্রেই একটি দেশ উন্নতি করতে পারে না। অর্থনৈতিক উন্নয়নের শর্ত হিসেবে এই অবকাঠামো নির্মাণের বিষয়টিকে তাই আমাদের গুরুত্ব দিতে হবে। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার একটি সুদূর প্রসারী পরিকল্পনা প্রণয়ন ও তার সুষ্ঠু বাস্তবায়ন। যারা পরিকল্পনা প্রণয়ন করবেন ও যারা তা বাস্তবায়নের দায়িত্বে থাকবেন, তাদের সবাইকে এ ব্যাপারে দেশের স্বার্থকেই সবার উপরে স্থান দিতে হবে। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব উন্নয়নের পূর্ব শর্ত নিয়ে। প্রথমেই হলো দক্ষ জনশক্তি। অদক্ষ মানুষ রাষ্ট্র ও সমাজের কোনো কাজে আসে না। অন্যদিকে দক্ষ মানুষ যেমন ব্যক্তিগতভাবে সফল হয়, তেমনি রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রমকেও গতিশীল করতে পারে। দক্ষ মানুষ রাষ্ট্রের অর্থনৈতিক সম্পদে পরিণত হয়। পক্ষান্তরে অদক্ষ মানুষ গণ্য হয় রাষ্ট্রের বোঝা হিসেবে। দক্ষ মানুষকে মানব সম্পদ বলা হয়, কেননা এ ধরনের মানুষ তার দক্ষতা দিয়ে সম্পদ আহরণ বা উৎপাদন করতে পারে। এটিই হচ্ছে মানুষের উৎপাদনশীলতা। ব্যক্তিগত উৎপাদনশীলতা যত বাড়বে, দেশ তত বেশি উৎপাদনশীল হবে। মানব সম্পদ ও অদক্ষ জনশক্তির একটি তুলনা দেওয়া হলো। চীন দেশে 137 কোটি 20 লক্ষ মানুষ বাস করে। বিশ্ব জনসংখ্যার ডাটাশিট 2015 থেকে সংগ্রহ করা হয়েছে। চীনে প্রতিটি মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। ফলে চীনের প্রতিটি মানুষ জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারছে। বন্ধুরা, চীনারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়ায় চীনের অর্থনীতি দ্রুত উন্নতি লাভ করছে। জনগণ কোনো দেশের জন্য সম্পদ না হয়ে সমস্যাও হতে পারে, এমন উদাহরণও পৃথিবীতে রয়েছে। যেমন আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ ভৌগোলিকভাবে বেশ বড়, তাদের জনসংখ্যাও খুব বেশি নয়। তারপরও দেশগুলো দরিদ্র দেশ হিসেবে পরিচিত, যেমন মালি, সাদ, সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্র, নাইজার প্রভৃতি। বন্ধুরা, আমাদের জানতে হবে জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করার উপায়গুলো নিয়ে। মানুষকে মানব সম্পদে পরিণত করার উপায়গুলো হলো মানসম্পন্ন শিক্ষা ও কর্মমুখী শিক্ষা প্রদান, প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও প্রয়োগে সহায়তা দান, পেশাগত প্রশিক্ষণ দান ও দক্ষতা অর্জনে সহায়তা প্রদান, উৎপাদনমুখী কর্মকাণ্ডে প্রশিক্ষণ প্রদান, উৎপাদনমুখী কর্মকাণ্ডে মূলধন খাটানোর কৌশল শিক্ষাদান, উদ্ভাবনী ক্ষমতা বিকাশে সহায়তা, উন্নত স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি। বন্ধুরা, এসব পদক্ষেপ গ্রহণ ও তা সঠিকভাবে কার্যকর করা গেলে দেশের শতভাগ মানুষ দক্ষ জনশক্তিতে পরিণত হওয়ার সুযোগ পাবে। আর শতভাগ দক্ষ জনশক্তি নিয়ে কোনো দেশ দরিদ্র থাকতে পারে না। সেই দেশের উন্নতি সুনিশ্চিত। এখন আমরা মানব সম্পদ সৃষ্টিতে রাষ্ট্র ও জনগণের ভূমিকা সম্পর্কে জানব। মানুষ আপনা আপনি জনসম্পদে পরিণত হতে পারে না। এক্ষেত্রে রাষ্ট্রের একটি বড় ভূমিকা রয়েছে। রাষ্ট্র উদ্যোগ গ্রহণ করলে জনগণকে তা কাজে লাগাতে এগিয়ে আসতে হবে। বন্ধুরা, প্রথমেই রয়েছে রাষ্ট্রের ভূমিকা। জনগণকে মানব সম্পদে রূপান্তরিত করার ক্ষেত্রে প্রধান ভূমিকাটি আসলে রাষ্ট্রকেই নিতে হয়। আধুনিক যুগে যেসব রাষ্ট্র জনগণের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের দায়িত্ব পালন করছে, সেসব রাষ্ট্রের জনগণ দ্রুত মানব সম্পদে রূপান্তরিত হচ্ছে। সেসব দেশও দ্রুত উন্নতি লাভ করছে। যেসব রাষ্ট্র দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে,
সেসব রাষ্ট্রের জনগণ অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছে। তারা জীবনের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের সংবিধানে জনগণের উক্ত 5টি মৌলিক চাহিদা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশ নিজেকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে মানব সম্পদে পরিণত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, এরপরে রয়েছে জনগণের ভূমিকা। আমাদের সম্পদ সীমিত, তাই রাষ্ট্রের পক্ষে অল্প সময়ের মধ্যে নাগরিকদের বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান সহ সকল চাহিদা পূরণ করা কঠিন। তবে সীমিত সামর্থ্যের মধ্যেও জনগণের জীবনমান বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্র নানা উদ্যোগ গ্রহণ করছে। জনগণকে এসব সুযোগ সুবিধার সদ্ব্যবহার করে নিজেদেরকে মানব সম্পদ রূপে গড়ে তুলতে সচেষ্ট হতে হবে। বন্ধুরা, আর এভাবে করে চাইলেই আমরা আমাদের দেশের অর্থনীতিকে আরো সুন্দর করে সামনের দিকে নিয়ে যেতে পারি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো-জি8 সাথেই থেকো। বন্ধুরা, এবার চলো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু নোট জেনে নেই। আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান প্রায় 20%। বর্তমানে খুব প্রয়োজনের সময়ও বিশ্ববাজার থেকে খাদ্যশস্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। প্রাচীনকাল থেকেই এদেশের অর্থনীতিতে কৃষি মুখ্য ভূমিকা পালন করে আসছে।